অন্নপূর্ণা ভান্ডারের যা ফর্ম বেরিয়েছে, অর্থাৎ 13 পাতার যে ফর্মটি বেরিয়েছে, সেই ফর্ম থেকে আপনারা তো অন্তত এটা নিশ্চিত হয়ে গেছেন যে এই ফর্মে যদি কোনো প্রকারের মডিফিকেশন না হয় অথবা ফর্মে যদি কোনো প্রকারের সরলীকরণ না হয়, তাহলে কিন্তু লক্ষ্মীর ভান্ডার পেত প্রায় 1,02,40,00,000 মতন। তার মধ্যে 1 কোটি মহিলাদের নামই থাকবে না অন্নপূর্ণা ভান্ডারের লিস্টে, সেটা তো এক প্রকার ক্লিয়ার। তার কারণ যা যা চাওয়া হয়েছে অন্নপূর্ণা ভান্ডারের ক্ষেত্রে, অনেক মহিলা রয়েছে যারা সেগুলো দেবেনই না, আবার অনেকে রয়েছে যাদের কাছে সেই সমস্ত ডিটেলসই নেই। তো এখন ব্যাপারটি হচ্ছে কি কি থাকলে পরে, অর্থাৎ বাড়িতে আপনাদের কি কি থাকলে পরে আপনারা যদি চেষ্টাও করেন তবুও আপনারা অ্যাটলিস্ট এই ফর্মে আপনারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা তো মোটেও পাবেন না। তো সেগুলোই জানাবো। তবে তার পূর্বে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম কি আপনার কালেক্ট করে ফিল আপ করা শুরু করেছেন, নাকি এখনো পর্যন্ত কালেক্ট করেননি? কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। এবং অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কিভাবে ফর্ম ফিল আপ করবেন সেই নিয়ে আমরা অলরেডি একটি ভিডিও বানিয়েছি, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। দেখুন, এক এক করে আমরা আপনাদের জানিয়ে দেব যে বাড়িতে কি কি থাকলে পরে অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। যদিও এই ফর্মে সরলীকরণ হওয়ার সম্ভাবনা 90% আছে, তার কারণ এই ফর্ম নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে, কেউ কিছু বুঝতে পারছে না যে কি লিখবে, পরিবারের প্রধানের নাম কে দেবে, বাড়িতে যদি শুধুমাত্র ধরুন দুজনের ফ্যামিলি রয়েছে তাহলে প্রধান কে হবে, অর্থাৎ অনেক কিছু একটা সমস্যা রয়েছে। কারোর বাড়ির দলিল নেই, টিকাকরণের সমস্যা, টিকাকরণ কবে হয়েছে সেই ডেট, অর্থাৎ একটা সমস্যা রয়েছে। এখন দেখা যাক যে কি হয়, কিন্তু এই ফর্মে সরলীকরণ হবে সেটা কিন্তু চোখ বন্ধ করে বলা যাচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত যতদিন পর্যন্ত সরলীকরণ না হয় ততদিন পর্যন্ত চলুন আমরা জেনে নেই যে কি কি থাকলে পরে আপনারা অন্নপূর্ণা ভান্ডারে টাকা পাবেন না। প্রথমে হচ্ছে সরকারি চাকরি এবং পেনশন। পরিবারের কোনো সদস্য যদি সরকারি ক্ষেত্রে কর্মরত হয় বা সরকারি পেনশনভোগী যদি হয়, তাহলে সেক্ষেত্রে সেই পরিবারের কেউ অন্নপূর্ণা ভান্ডারের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। অর্থাৎ আগে যেমন মনে করা হচ্ছিল যে শুধুমাত্র যে সমস্ত মহিলারা সরকারি চাকরি করেন তারা শুধুমাত্র অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না, কিন্তু এই ফর্মে মোটামুটি এক প্রকারের ক্লিয়ার যে কারোর পরিবারে কেউ যদি সরকারি চাকরি করে অথবা কেউ যদি সরকারি পেনশন পায়, ইভেন যদি পিএসইউতে চাকরি করে অথবা ধরুন শিক্ষক শিক্ষিকা হয়ে থাকে, তাহলে সেই পরিবারের কেউ এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না। অর্থাৎ পেলে পরেও সেই ফর্ম ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে 100%। দেখুন, এবার বলা হয়েছে যে আয়কর বা পেশাগত কর। পরিবারের কেউ যদি আয়কর বা পেশাগত কর অর্থাৎ প্রফেশনাল ট্যাক্স যদি প্রদান করে, তাহলে সেই পরিবারের মহিলাদের অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেতে গেলে যথেষ্ট বেগ পেতে হবে। কিন্তু এখন না ব্যাপারটা হচ্ছে পরিবার বোঝা হয়েছে এবং পরিবারের ডেফিনেশন দিয়েছে সেই অন্নপূর্ণা ভান্ডারের যে ফর্মটি রয়েছে, পরিবারের ডেফিনেশন বলতে বুঝিয়েছে যে যে কয়জন লোক আপনারা একসঙ্গে রান্নাঘরে খাবার খান, অর্থাৎ রান্নাঘর এক রয়েছে, তাদেরকে পরিবার বোঝে বলা হয়েছে। অর্থাৎ ধরুন কারো পরিবারে ধরুন তিন ভাই ধরুন আলাদা আলাদা করে তারা রান্নাঘর আলাদা, তাহলে কিন্তু 3টা আলাদা পরিবার হয়ে গেল। কিন্তু 3 ভাই যদি একসঙ্গে থাকে, ধরুন এক জায়গায় রান্না হচ্ছে, তাহলে সেক্ষেত্রে তখন সেটাকে এক পরিবার ধরা হচ্ছে। আর যদি আলাদা থাকেন তাহলে পরে 3টে আলাদা আলাদা পরিবার হচ্ছে। ঠিক আছে, এখন ব্যাপারটা হচ্ছে 3জন একসঙ্গে থাকছেন, সেই পরিবারের একজন সরকারি চাকরি করছে বা একজন পেনশন পাচ্ছে, তার মানে সবাই বঞ্চিত হচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের থেকে। কিন্তু সেটা যদি আলাদা আলাদা হয় তাহলে পরে যেই পরিবার শুধুমাত্র সরকারি চাকরি করছে অথবা পেনশন পাচ্ছে তারাই শুধুমাত্র পাবেন না, বাকি দুজন যদি সরকারি চাকরি না করে বা যদি পেনশনভোগী না হয় তাহলে পরে কিন্তু তারা এই লিস্ট অনুযায়ী তারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবে বা অন্নপূর্ণা যোজনার টাকা পাবে। ঠিক সেম কিছু প্রযোজ্য হচ্ছে ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে। যদি পরিবার একসঙ্গে থাকে, যদি পরিবারের কোনো সদস্য যদি ইনকাম ট্যাক্স প্রদান করে তাহলে বাকিরা কেউ পাবেন না। আর যদি একসঙ্গে না থাকেন তাহলে পরে যেই পরিবার ইনকাম ট্যাক্স দিচ্ছেন শুধুমাত্র তারাই পাবেন না, বাদ বাকি সবাই পাবেন। গাড়ি বলেছে পরিবারের কোনো সদস্যের নামে যদি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি যেমন প্রাইভেট কার অথবা জিপ অথবা ট্র্যাক্টর থাকে, তাহলে সেই পরিবারের অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে। যদিও তাদেরকে টাকা দেবে না এমনটা কোথাও লেখা নেই যে টাকা দেবে না, কিন্তু এই সমস্ত তথ্য চাওয়া হয়েছে। তো সেহেতু এটা এক প্রকারের অ্যাপ্রক্সিমেটলি মনে করা
করা হচ্ছে যে সেই পরিবারের লোকজনদেরও কিন্তু এই টাকা পাওয়ার সম্ভাবনা অনেকটাই কম। এবার বলেছে যে বাড়ি, আপনাদের নিজস্ব বাড়িতে যদি 3টি অথবা তার বেশি পাকা ঘর থাকে। এখন ব্যাপারটা হচ্ছে প্রধানমন্ত্রী যে গ্রামীণ যে আবাস যোজনা রয়েছে বা প্রধানমন্ত্রী আবাস যোজনা রয়েছে, সেখানে তো প্রত্যেকজনকে পাকা বাড়ি করে দেওয়া হচ্ছে, আর প্রত্যেকজনেরই প্রায় 3টের বেশি তো পাকা ঘর রয়েছে। অর্থাৎ সেই হিসাবে তারাও তো এই প্রকল্পের বাইরে চলে যাচ্ছে। যদিও আপনাদের এখনো বলে দিই যে এই সমস্ত মানুষদের যে অন্নপূর্ণা যোজনার যে টাকা দেবে না, তেমনটা কিন্তু কোথাও লেখা নেই। জাস্ট এটা একটা অ্যাজামশন করা হচ্ছে যে যেহেতু চাওয়া হয়েছে সেহেতু তাদের নাম বাদ যেতে পারে। আবার বলছি বাদ যেতে পারে কিন্তু বাদ যাবে না। বাদ যাবে কাদের? যারা সরকারি চাকরি করে তাদের 100% বাদ যাবে, তারা ফর্ম ভরলেও টাকা পাবে না। বাদ যাবে কাদের? যারা নিজেরা পেনশন পায় আবার অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করছে, তাদেরটা বাদ যাবে। বাদ যাবে কাদের? যাদের নামে নিজস্ব জিএসটি ফাইল রয়েছে তাদের নাম বাদ যাবে। বাদ যাবে কাদের? যারা নিজে, অর্থাৎ যে সমস্ত মহিলারা নিজে ইনকাম ট্যাক্স ফাইল করে তাদেরটা বাদ যাবে। সেগুলো যেমন চোখ বন্ধ করে বলা যায়, কিন্তু বাকি যেগুলো রয়েছে সেগুলো যে 100% বাদ যাবে তেমনটা নয়, কিন্তু বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসা, পরিবারের কেউ যদি জিএসটি এর অধীনে নিবন্ধিত থাকেন তাহলে সেই পরিবারের লোকজনদেরও নাম বাদ যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যদিও বাদ যাবে এমনটা নয়, কিন্তু সেই মহিলার নামে যদি জিএসটি ফাইল থাকে তাহলে সেই মহিলা কোনোভাবে টাকা পাবেন না। এরপরে বলা হয়েছে রাজনৈতিক বা সাংবিধানিক পদ। পরিবারের কোনো সদস্য যদি কোনো সাংবিধানিক পদে থাকেন অথবা বর্তমান অথবা প্রাক্তন মন্ত্রী হয়ে থাকেন, সাংসদ হয়ে থাকেন, বিধায়ক হয়ে থাকেন, পঞ্চায়েত অথবা পৌরসভার সদস্য যদি হয়ে থাকেন, তাহলে সেই পরিবারও কোনোভাবে অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পাবেন না। জমি এবং আয়, পরিবারের মোট জমির পরিমাণ এবং পরিবারের মোট বার্ষিক আয়ের উপরে ভিত্তি করে যোগ্যতার একটি নির্দিষ্ট সীমা থাকতে পারে, যার বেশি হলে আবেদন মঞ্জুর নাও হতে পারে। দেখুন, পুরোটাই হচ্ছে অ্যাজামশন। আবার বলছি, পুরোটাই হচ্ছে অ্যাজামশন, কিন্তু এগুলো বাদ যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। কিন্তু যেগুলো বাদ যাবে, যেমন ধরুন যাদের পুরো ফর্মটা তো আপনারা হয়তো দেখেছেন, সেখানে লেখা রয়েছে যে পরিবারের প্রত্যেক সদস্যের কি দিতে হবে, বিধানসভা ক্ষেত্রের নাম দিতে হবে এবং যে নাম্বার রয়েছে অর্থাৎ সিরিয়াল নাম্বার রয়েছে সেটা দিতে হবে। কারোর যদি না থাকে তাহলে পরে তো তিনি কোনোভাবে অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পাবেন না। অর্থাৎ তাকে প্রথমে এসআইআর এর পরে যে ফাইনাল ভোটার লিস্ট বেরিয়েছে সেখানে তার নাম থাকতেই হবে। সিরিয়াল নাম্বারে যদি না থাকে তাহলে সে বাদ যাবে, এই সমস্ত মহিলা বাদ যাবে। তারপরে যারা ধরুন এএসডিডি, যাদের নাম খসড়া ভোটার তালিকাতেই বাদ চলে গেছে, তারা বাদ চলে যাবে, তারা কোনোভাবে এই টাকা পাবেন না। তারপরে ধরুন যাদের নাম বাদ চলে গেছে কিন্তু তারা ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন, তো ট্রাইব্যুনালে অ্যাপিল করলে পরে একটা কেস নাম্বার থাকবে, তো সেই কেস নাম্বার যারা দিতে পারবেন না তাদের নাম বাদ যাবে, যারা দেবেন তারা আপাতত পেয়ে যাবেন। তারপরে কারোর নাম ধরুন বাদ চলে গেছে, সে ধরুন সিএ এর জন্য অ্যাপিল করেছেন, তাহলে সিএ তো অ্যাপিল করেছেন, একটা তো নাম্বার রয়েছে, সেই নাম্বার যারা দিতে পারবেন তাদের নাম থাকবে, সেই নাম্বার যারা দিতে পারবেন না তাদের নাম বাদ যাবে। অর্থাৎ ক্লিয়ার ব্যাপার যে কাদের নাম বাদ যাবে। যারা নিজেরা কামাই করে বা চাকরি করে, সরকারি চাকরি করে, বেসরকারি চাকরি করে, তাদের নামে পিএফ রয়েছে, বা ধরুন তারা জিএসটি ফাইল করে, তারা ইনকাম ট্যাক্স দেয়, তাদের নাম বাদ যাবে। এএসডিডি ভোটার, যাদের নাম অলরেডি খসড়া তালিকার থেকে বাদ চলে গেছে, তাদের নাম বাদ যাবে। তারপরে যাদের নাম ফাইনাল ভোটার তালিকাতে বাদ গেছে বা যারা আন্ডার অ্যাডজুডিকেশন থাকার পরেও যাদের নাম ভোটার তালিকা থেকে ডিলিট হয়ে গেছিলো তাদের নাম বাদ যাবে। যারা যদি ট্রাইব্যুনালে অ্যাপিল করে থাকে তাহলে যতদিন না পর্যন্ত ট্রাইব্যুনাল থেকে কোনো রায় আসছে ততদিন পর্যন্ত তিনি টাকা পাবেন। যখনই ট্রাইব্যুনাল থেকে রায় আসবে তিনি যদি ডিলিটেড হয়ে যান তাহলে তিনি পাবেন না। অর্থাৎ মোটামুটি এই সমস্ত মহিলারা 100% পাবেন না, কিন্তু যেগুলো বললাম সেগুলো, অর্থাৎ যদি থাকে বাড়িতে বা এই সমস্ত ফ্যামিলিতে যদি আপনি বিলংস করে থাকেন তাহলে পরে সেক্ষেত্রে আপনারা টাকা পাওয়ার সম্ভাবনা কম। যদিও এই ফর্মের সরলীকরণ হবে, আমি দৃঢ় বিশ্বাস এই ফর্মের সরলীকরণ হবে। তো দেখা যাক কি হয়। তো আশা করব ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু বোঝাতে পেরেছি। আরও যদি আপনি জানতে চান তাহলে ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।